চলো তাহলে আমরা ওই জেনেসিস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন অ্যান্ড পস্টুলেট ওয়ান অফ কোয়ান্টাম মেকানিক্স এইটা নিয়ে আমরা আজকে আলোচনাটাকে করবো আর দেখো এখানে লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি এইরকম ভাবে আমি সিরিজটাকে বলছি না। হ্যাঁ, কেন বিবেকানন্দের বিভিন্ন লেকচার সিরিজ চলছে আর কি। এই যে জিনিসটা পড়াচ্ছি এই জিনিসটা আসলে অনেকের জন্য কমন, যাদের এই সেমিস্টারে তোমার আছে, তোমার কি বলে কোয়ান্টাম মেকানিক্স আছে, তাদের জন্য যেমন এটা লাগবে। এমএসসি যারা করছো তাদেরও যেমন লাগবে। আবার বিএসসি ফার্স্ট ইয়ারে যারা অ্যাটমিক স্ট্রাকচার পড়ছো, হ্যাঁ, তাদেরও কিন্তু এই পার্টটা তোমার সিলেবাসের মধ্যে আছে আর কি। এখানে আমি এখানে কোনো লেকচার সিরিজ মানে লেকচারের কত নম্বর লেকচার এরকম কিছু নাম দিলাম না। জাস্ট এই একটা জিনিস, এই জিনিসটা আমরা আজকের ক্লাসের মধ্যে শেষ করে নেওয়ার চেষ্টা করছি আর কি। এটা দেখো, যেটা কথা হচ্ছে যে তোমার আপ টু আনসার্টেনটি প্রিন্সিপাল পর্যন্ত আমরা সবাইদের জন্যই করে দিয়েছি। যাদের করা হয়নি এটা ওখানে বলবে। আমার মনে আছে যে আদার দেন ঝাড়গ্রাম রাজ কলেজ যারা এমএসসি ক্লাস করছো তাদের আনসার্টেনটি প্রিন্সিপাল আরো একটা ক্লাস দেওয়ার দরকার। আনসার্টেনটি প্রিন্সিপাল শুরু করেছিলাম, কিন্তু আনসার্টেনটি প্রিন্সিপাল এখন শেষ করা হয়নি। হ্যাঁ, সেরকম কেউ যদি থাকো তাহলে বলতে পারো যে কতখানি হয়েছে। হ্যাঁ, আর আদারওয়াইজ বাকি সবাইদের জন্যই এই জায়গাটা প্রত্যেকের লাগবে আর কি। যেখানে জেনেসিস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেখান থেকে পস্টুলেট ওয়ান অফ কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা, ব্যাপারটা দেখো যে আমরা এর আগে মানে আমরা একদম শুরুতে একটা কথা বলেছিলাম যে 19 শতাব্দীর শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখলো যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এরকম বেশ কিছু ঘটনা আমরা উল্লেখ করেছি। আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনের কথা বলেছি, আমরা ফটো ইলেকট্রিক এফেক্টের কথা বলেছি, আমরা অ্যাটমিক লাইন স্পেক্ট্রা বোর থিওরির কথা বলেছি, আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি অফ সলিড ইত্যাদি ইত্যাদি বলেছি। তাহলে ওই ফেনোমেনন গুলো যেগুলো ক্লাসিক্যালি ব্যাখ্যা করা গেল না সেটা একটু অন্য রকম ভাবে ব্যাখ্যা করতে হবে। এবং এই ব্যাখ্যা করতে গিয়ে তুমি দেখতে পেলে যে একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল, হ্যাঁ, তাদের কতগুলো ইম্পর্টেন্ট প্রপার্টি আছে। যেমন তারা মাইক্রোস্কোপিক পার্টিকেল তাদের ওয়েভ ক্যারেক্টার অনেক সময় খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। আর ওয়েভ ক্যারেক্টার থাকলেই হচ্ছে তাদের আনসার্টেনটি প্রিন্সিপাল থাকে। এইসব ব্যাপারগুলো তোমার অ্যালাইড হয়েছে এবং সেই পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি আলোচনাটাকে করেছি। তাহলে মোটামুটি আমরা একটা জায়গায় পৌঁছে গেলাম যেখানে বুঝলাম যে যে এখন আর উপায় নেই। এখন আমাকে অন্য একটা মেকানিক্স ডেভেলপ করতে হবে, যে মেকানিক্সটা তোমার আ পার্টিকুলারলি মাইক্রোস্কোপিক ওয়ার্লড এ বা সাবঅ্যাটমিক ওয়ার্লড এ ঠিক করে কাজ করবে। মানে ম্যাক্রোস্কোপিক ওয়ার্লড এ ক্লাসিক্যাল মেকানিক্সই ঠিক করে কাজ করে মোস্ট অফ দ্যা কেসে। হয়তো ২-১ টা কেসে করে না। কিন্তু মাইক্রোস্কোপিক ওয়ার্লড এ বা সাবঅ্যাটমিক ওয়ার্লড এ কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স ফেল করে। তো আমাকে একটা নতুন মেকানিক্স ডেভেলপ করতে হবে, যে মেকানিক্সটা তোমার মাইক্রোস্কোপিক ওয়ার্লড এ এবং এট দ্য সেম টাইম ম্যাক্রোস্কোপিক ওয়ার্লড এ হচ্ছে ঠিক করে কাজ করবে। সেটাই হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্স। এবার কোয়ান্টাম মেকানিক্সটা যখন ডেভেলপ করেছিল তখন প্যারালালি দুজন লোক ডেভেলপ করেন। একজন সার্টেনলি হাইসেনবার্গ, তিনি একটা ম্যাট্রিক্স অ্যালজেব্রা এটাকে কাজে লাগিয়ে কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করেন। আবার অন্যদিকে শ্রোডিঞ্জার তিনি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ওয়েভ মেকানিক্স ব্যবহার করে কোয়ান্টাম মেকানিক্সটাকে ডেভেলপ করেন। আর এবারে এই যখন ডেভেলপমেন্ট গুলো হচ্ছিল তখন হাইসেনবার্গ এবং শ্রোডিঞ্জার তাদের মধ্যে প্রচন্ড ডিবেট। এরটা ভালো বলে তো আরেকজন অন্যটা ভালো বলে। এই নিয়ে প্রচুর সমস্যা ছিল। কিন্তু দিনের শেষে দেখা গেল যে দুটো অ্যাকচুয়ালি তোমার ইকুইভ্যালেন্ট। অর্থাৎ কোন একটা পার্টিকুলার প্রবলেমকে হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এ বা শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন যেরকম ভাবেই লেখো না কেন, বা শ্রোডিঞ্জার ওয়েভ মেকানিক্স দিয়ে বা হাইসেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্স দিয়ে যেভাবেই করো না কেন, ফাইনাল রেজাল্টটা একই হবে। ইটস এ কোয়েশ্চেন অফ কনভেনিয়েন্স। দেখবে তুমি যখন হাতে কষে কিছু করার চেষ্টা করবে তখন দেখবে শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে ব্যাপারটাকে করলে অনেক সহজ হয়। আবার যখন কম্পিউটেশনালি কিছু করার চেষ্টা করবে দেখবে হাইসেনবার্গ রিপ্রেজেন্টেশন তখন হয়তো তোমার কিছুটা বেটার হেল্প করতে পারে। আচ্ছা, এবারে আমরা এ প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের বিএসসি স্ট্যান্ডার্ডে বা এমএসসি স্ট্যান্ডার্ডে প্রথম দিকে আমাদের ওই কিছু স্ট্যান্ডার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন সেগুলো আমাদের যেহেতু ম্যাথমেটিক্স এর মধ্যে পড়া হয়, তো আমরা যদি তোমার ওয়েভ মেকানিক্স বা ওয়েভ মেকানিক্যাল অ্যাপ্রোচে বা শ্রোডিঞ্জার অ্যাপ্রোচে যদি কোয়ান্টাম মেকানিক্সটা শিখে তার এসেনশিয়াল ফিচার্স গুলো থেকে বুঝে নিই তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে। পরে আমরা রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স বলে একটা জিনিসে আসবো, যেখানে একটা থেকে আরেকটা ট্রান্সফরমেশন, অর্থাৎ তোমার ধরো এই শ্রোডিঞ্জার রিপ্রেজেন্টেশন থেকে আস্তে কেমন করে হাইসেনবার্গ রিপ্রেজেন্টেশন বা ম্যাট্রিক্স মেকানিক্সে চলে যাওয়া যায়, সেই চেঞ্জ ওভার বা ক্রস ওভারটা আমাদের পক্ষে খুব ইজি হবে। সেজন্য আমরা আর ওই অত কিছু না বলে আমি সরাসরি
শ্রোডিঞ্জার ইকুয়েশনে বা কিভাবে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা মানে ভাবা যেতে পারে আর কি, সেই জায়গায় আমরা চলে আসছি। তাহলে যেটা হচ্ছে যে তাহলে কোয়ান্টাম মেকানিক্স ইনিশিয়ালি যখন ডেভেলপ করা হচ্ছে, একটা হচ্ছে হাইসেনবার্গের হাইসেনবার্গ অ্যাপ্রোচ, যেখানে তোমার ম্যাট্রিক্স অ্যালজেব্রাকে কাজে লাগানো হয়েছে। আর একটা হচ্ছে তোমার শ্রোডিঞ্জার অ্যাপ্রোচ, যেখানে ওই মেকানিক্সকে কাজে লাগাচ্ছে। আমরা এখন হচ্ছে তোমার শ্রোডিঞ্জার অ্যাপ্রোচে আসবো। আচ্ছা, শ্রোডিঞ্জার অ্যাপ্রোচটা শুরু হচ্ছে বেসিক্যালি ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে। হুম, আমরা ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে শুরু করব। মানে যখন মানে হাইসেনবার্গ অ্যাপ্রোচে যখন ম্যাট্রিক্স মেকানিক্সে সবকিছু করা হবে, তখন আসলে কোয়ান্টাম মেকানিক্সে তো সবকিছু ডিসক্রিট বা কোয়ান্টাইজ হয়, ম্যাট্রিক্স মেকানিক্সের মধ্যে ডিসক্রিটনেসটা আছে। সেখানে হাইসেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্স দিয়ে কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করার চেষ্টা করেছিলেন। বা শ্রোডিঞ্জার যেটা ভেবেছিলেন, দিনের শেষে তো করেসপন্ডেন্স তো থাকতে হবে, ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্সটা, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টগুলো ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে মিলতে হবে। তো তো যদি আমি ওয়েভ মেকানিক্সে থাকি, তাহলে কিন্তু দিনের শেষে এই ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্সটা তোমার দেখানো যাবে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে ওই হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের জায়গাটা আমরা বলছি না অত ভালো করে। হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট বা তাদের যে করেসপন্ডিং ডিবেট গুলো, সেটা আমাদের বইয়ে মোটামুটি ভাবে একটা দুটো প্যারাগ্রাফের মধ্যে ঠিক ঠিক করে বলে দেওয়া আছে, সেটা তোমরা দেখো। আমরা একদম সরাসরি কাজের জায়গায় চলে আসি, যে শ্রোডিঞ্জার অ্যাপ্রোচ যেটা, সেটা বেসিক্যালি ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে আস্তে আস্তে তুমি ভাবতে পারো। মানে ব্যাপারটা কিরকম দেখো, যে তুমি যদি একটা ওয়ান ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ কনসিডার করো, মানে আমি এইরকম একটা ওয়েভের কথা বলছি আর কি। মানে ধরো একটা স্ট্রিং আছে, সেখানে একটা ধরো দড়ি বেঁধে দেওয়া আছে। সেই দড়িটা হচ্ছে তোমার এরকম ভাবে অসিলেট করছে, এদিকে হতে পারে, এটা অসিলেট করছে। তাহলে এটা হচ্ছে হয়তো এক্স ইকুয়াল টু জিরোতে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এল এ। আচ্ছা, এবারে এইখানে এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে ডিসপ্লেসমেন্টটা, দেখা যাচ্ছে ইউ দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। ইউটা পজিশনের ফাংশন এবং টাইমের ফাংশন। এই ইউটাকে বলা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড, হুইচ ইজ এ ফাংশন অফ পজিশন অ্যান্ড টাইম বোথ। অ্যামপ্লিটিউড হুইচ ইজ এ ফাংশন অফ পজিশন অ্যান্ড টাইম। হ্যাঁ, এটা অ্যামপ্লিটিউড হুইচ ইজ এ ফাংশন অফ পজিশন অ্যান্ড টাইম। আচ্ছা, এবারে এই অ্যামপ্লিটিউডটা পজিশন এবং টাইমের সঙ্গে সঙ্গে কেমন করে ভ্যারি করছে, সেটা হচ্ছে তোমার আহ, এরকম একটা ইকুয়েশন দিয়ে, ডেল টু ইউ এক্স টি বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই ভি স্কোয়ার, যেখানে ভিটা হচ্ছে ভেলোসিটি, ইন্টু ডেল টু ইউ এক্স টি বাই ডেল টি স্কোয়ার। এটা হচ্ছে মানে ওয়ান ডাইমেনশনাল, শুধুমাত্র এক্স এর ফাংশন হিসেবে লিখেছি বলে, ওয়ান ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন। এবং ওয়ান ডাইমেনশনটা প্রথমে করি, যদি থ্রি ডাইমেনশনে হয়, তাহলে এই যে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ারটা, এটা ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার বা ডেল টু বাই ডেল জেড স্কোয়ার হবে। এটা আমরা তখন করবো। হুম, ঠিক আছে। এবার যদি আসছে, তাকে জয়েন করাবো। কি হলো, স্লো হয়ে গেল কেন?
হ্যাং করে গেল না, পেয়েছি, হ্যাং করে গেল। হুম, হ্যাঁ এটা বুঝলাম। তাহলে ওয়ান ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশন, এবার থ্রি ডাইমেনশনে কেমন হবে সেটা আমি পরে যখন থ্রি ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন নিয়ে কথাবার্তা বলবো তখন সেটা বলবো আর কি। আচ্ছা, ভিটা হচ্ছে এখানে ভেলোসিটি রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এবারে দেখো এই যে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা, সেখানে ইউটা তো পজিশন এবং টাইমের ফাংশন। এবার আমি ধরো লিখলাম, লেট আস রাইট, আবার কি আসছে, দেখো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে লেট আস রাইট, এই ইউ এক্সিটাকে মানে অ্যাম্পলিটিউডে যে পজিশন এবং টাইমের ফাংশন, সেটাকে আমি দুটো পার্টের গুণফল হিসেবে লিখলাম, একটা হচ্ছে পজিশনের ফাংশন আর একটা তোমার টাইমের ফাংশন। আচ্ছা, এবারে এবারে এই যে টাইম ডিপেন্ডেন্ট পার্ট, এটা তো ওয়েভ ইকুয়েশন, টাইম পার্টটা সার্টেনলি পিরিয়ডিক হবে, তাহলে এফটি মাস্ট বি এ পিরিয়ডিক ফাংশন অফ টি, অর্থাৎ এফটিটাকে তুমি জাস্ট একটা ধরো তুমি এটা হয়তো মানে কি বলবো, মানে এটাকে তুমি সাইন ওয়েভের মতো বা কস ওয়েভের মতো বা তাদের লিনিয়ার কম্বিনেশন যা ভাবে যেভাবে খুশি তুমি ভাবতে পারো। এটাকে তুমি হয়তো ভাবতে পারলে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি এইরকম করে ভাবতে পারো, অথবা এটা বি সাইন ওমেগা টি এইরকম করে ভাবতে পারো, অথবা সি কস ওমেগা টি এইরকম করে ভাবতে পারো, যেভাবে খুশি আর কি। এখানে ওমেগাটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে টাইম ডিপেন্ডেন্ট পার্টটা সেটা সার্টেনলি হচ্ছে টাইমের পিরিয়ডিক ফাংশনস হবে। পিরিয়ডিক ফাংশন এটা সাইন ওয়েভের মতো বা কস ওয়েভের মতো, অথবা সাইন কসের লিনিয়ার কম্বিনেশন করলে তুমি এটাকে এই ই টু দি পাওয়ার আই ওমেগা টি এই রকম ভাবে তুমি এটাকে লিখতে পারছো। এটা আচ্ছা, তাহলে এই যে ইকুয়েশনটা আছে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন, এখানে ইকুয়েশন নাম দিই ধরো, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন, এটা এইটাকে তবে 2 নম্বর ইকুয়েশন বললে তুমি। আচ্ছা, যদি এফটিটা ই টু দি পাওয়ার আই ওমেগা টি হয়, এটা যদি 3 নম্বর ইকুয়েশন তুমি বলো, তার মানে এটা দাঁড়াচ্ছে দেখো যে ইউ এক্সিটা একটা জাস্ট শুধুমাত্র পজিশনের ফাংশনস আছে, আর এটাকে ধরে না ই টু দি পাওয়ার আই ওমেগা টি এই টাইপেরই দেখতে ধরে না তোমার ওই টাইম ডিপেন্ডেন্ট পার্টটা আর কি। এটা মানে যেখানে এই সাই এক্সটাকে অনেক সময় বলতে পারো তুমি স্পেশিয়াল অ্যাম্পলিটিউড। স্পেশিয়াল অ্যাম্পলিটিউড মানে যে অ্যাম্পলিটিউডের সেই পার্টটা যে পার্টটা তোমার স্পেস পার্টের উপর ডিপেন্ড করে, আর এফটিটা হচ্ছে তোমার টেম্পোরাল অ্যাম্পলিটিউড আর কি, যেটাকে এফটিটা যেটা হচ্ছে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি এইরকম ভাবে লিখেছি, এটাকে সময় বলা হয় টেম্পোরাল অ্যাম্পলিটিউড। টাইম ডিপেন্ডেন্ট পার্ট মানে টেম্পোরাল, টেম্পোরাল অ্যাম্পলিটিউড। আচ্ছা দেখো এবারে আমার যেহেতু ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা এই যে 1 নম্বর ইকুয়েশনটায় ডেল টু এক্স টি বাই ডেল এক্স স্কোয়ার, এদিকে ডেল টু এক্স টি বাই ডেল টি স্কোয়ার আছে, সেখানে আমি এইখানে ওই কাজটাকে করব। তাহলে ডেল ইউ এক্স টি বাই ডেল এক্স যদি তুমি করো, তাহলে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি যেমন আছে পড়ে আছে থাক, এটা হচ্ছে ডি সাই এক্স বাই ডিএক্স হলো ডেল টু ইউ এক্স টি বাই ডেল এক্স স্কোয়ার, সেটা করলে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি ইন্টু ডি টু সাই এক্স বাই
ডি এক্স স্কোয়ার, এই একটা পার্ট হলো এটা, এটা ধরো 4 নম্বর। আবার এগেন তুমি যদি ডেল ইউ এক্স টি বাই ডেল টিটাকে করো কি হবে, তোমার সাই এক্স যেমন আছে রয়ে গেল, আই ওমেগা একটা আসবে ইন্টু এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি হলো। আর একবার যদি ডেরিভেটিভ করা হয় ডেল টি ইউ এক্স টি বাই ডেল টি স্কোয়ার, সেকেন্ড ডেরিভেটিভ করলে সাই এক্স, আর একবার ডেরিভেটিভ করলে আই ওমেগা আর একবার আসবে, তাহলে আই ওমেগা তার স্কোয়ার হবে ইন্টু এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি হলো। তোমার এটা কত হয়ে যায়, তখন মাইনাস ওমেগা স্কোয়ার সাই এক্স এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি হলো। এটা ধরো 5 নম্বর ইকুয়েশন। এবারে তুমি ওই 1 নম্বর ইকুয়েশনে 4 এবং 5টাকে বসিয়ে দাও। ফ্রম ইকুয়েশন 1 4 and 5 তুমি কি পাচ্ছ, দেখো এই যে ইকুয়েশনে ডেল টু ইউ এক্স টি ডেল এক্স স্কোয়ার আর ডেল টু ইউ এক্স টি ডেল টি স্কোয়ার এগুলোকে just বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে দেখো, যে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি ডি টু সাই এক্স বাই ডি এক্স স্কোয়ার, এইটা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার বাই ভি স্কোয়ার সাই এক্স এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি। আচ্ছা, এবারে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি কিন্তু পিরিয়ডিক ফাংশন, তাহলে তুমি দুদিক থেকে বাদ দিতে পারো। মানে যেহেতু এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি is neither 0 nor ইনফিনিটি অলওয়েজ, মানে দেখো যদি এটা ইনফিনিটি হয়ে যেত বা 0 হয়ে, তাহলে দুদিক থেকে বাদ দিতে পারতে না। এটা একটা পিরিয়ডিক ফাংশন বলে তার ভ্যালু হয়তো কখনো কখনো কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে 0 তার হতে পারে, কিন্তু আদারওয়াইজ তার ভ্যালুটা কিন্তু তোমার মানে সবই হতে পারে আর কি। মানে মানে আহ, মানে যারা যারা সাইন ধরো +1 থেকে -1 এর মধ্যে যা খুশি তোমার হতে পারে আর কি, যদি এরকম সিচুয়েশন হয় আর কি, সেটাই বলছি। তাহলে কি হচ্ছে, এ ই টু দি পাওয়ার আই ওমেগাটা দুই দিক থেকে তুমি বাদ দিতে পারবে। মানে আসলে বাদ দেওয়ার সময় আমরা কি করি, মানে এমনি দেখেই মনে হচ্ছে বাদ দিয়ে দিই, কিন্তু একটু কেয়ারফুলি থাকবে আর কি। মানে এটা এখানে ঠিক আছে, বাদ দিয়ে তুমি দিতে পারবে, কিন্তু যদি এমনও হতো এ ই টু দি পাওয়ার আই ওমেগা অলওয়েজ 0, তাহলে তো দুই দিক থেকে বাদ দেওয়া না মানে বাদ তুমি দিতে পারতে না, না? কেননা এটা যদি 0 হয় তাহলে এই মাঝের পার্টটা যাই হোক না কেন এই কোয়েশ্চেনটা স্যাটিসফাইড হবে, বা ইনফিনিটি হলে তুমি বাদ দিতে পারবে না। এটা যেহেতু নরমাল একটা ফাইনাইট ভ্যালু বা পিরিয়ডিক ফাংশন, এটা সবসময় 0 বা ইনফিনিটি নয়, সেখানে এটাকে তুমি বাদ দিতে পারো। তাহলে বাদ দিলে কি পড়ে থাকছে, তাহলে তাহলে দেন পেলে কত, ডি টু সাই এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস এইটা যদি এদিকে নিয়ে চলে আসো প্লাস ওমেগা স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু সাই এক্স, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এই যে পার্টটা ধরো তুমি লিখলে, এই পার্টটা অ্যাকচুয়ালি তোমার দেখো ওই টাইম পার্টটা তোমার হটে গেছে, তোমার একটা এটা মানে স্পেশিয়াল, মানে এটা হচ্ছে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন, এটা স্পেশিয়াল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন। তাহলে মানে স্পেস পার্ট বা টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট, স্পেস পার্ট বা টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন। ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন। আচ্ছা, এটাকে এইরকম ভাবে লিখতে পারে যে যেহেতু ওমেগা তো তোমার 2 পাই নিউ হয়, আবার নিউটা হচ্ছে তোমার ভি বাই ল্যামডা হয়, তাহলে এখান থেকে যদি তুমি দেখো ওমেগাটা হচ্ছে 2 পাই নিউ, মানে 2 পাই নিউটা কি করে আসে নিশ্চয়ই তোমার জানা আছে। মানে ধরো একটা একটা পিরিয়ডিক মোশনের কথা তুমি ভাবছো, একটা পিরিয়ডিক মোশন ধরো, হ্যাঁ, তাহলে ওমেগাটা যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর নিউটা যদি ফ্রিকোয়েন্সি হয়, তাহলে একবার যদি ঘোরে, হ্যাঁ, তাহলে একটা অ্যাঙ্গেলের কথা বলছি, যদি একবার করে 2 পাই অ্যাঙ্গেল কভার করা হয়, তাহলে এবারে
ফ্রিকোয়েন্সি নিউ মানে কি? ১ সেকেন্ডে নিউ বার ঘুরছে। তাহলে ১ সেকেন্ডে নিউ বার ঘুরছে আর একবার ঘুরে 2 পাই অ্যাঙ্গেল কভার করা হয়। তাহলে ১ সেকেন্ডে টোটাল কতখানি অ্যাঙ্গেল কভার করা হয় না? 2 পাই নিউ অ্যাঙ্গেল কভার করা হয়। সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাটা হচ্ছে 2 পাই নিউ। আর এটা তোমার জানা আছে যে ভেলোসিটিটা হচ্ছে নিউ ইনটু ল্যাম্বডা হয়। ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেংথ। মানে ওয়েভলেংথ মানে হচ্ছে একটা কমপ্লিট ওয়েভের জন্য কতখানি পাথ কভার করছে আর নিউটা হচ্ছে ১ সেকেন্ডে কতগুলো কমপ্লিট ওয়েভ হচ্ছে তার নিউ ইনটু ল্যাম্বডা হচ্ছে তোমার ভেলোসিটি হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি যদি দেখো বা তুমি এটাকে লিখতে পারো ভি ইকুয়াল টু নিউ ইনটু ল্যাম্বডা। তো তুমি এখান থেকে দেখো যদি ওমেগা বাই ভিটাকে তুমি লেখো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 2 পাই নিউ বাই নিউ ইনটু ল্যাম্বডা অর্থাৎ বেসিক্যালি 2 পাই বাই ল্যাম্বডা হচ্ছে এইটা। তাহলে দেন এই যে ইকুয়েশনটা এই যে ইকুয়েশনটাকে 6 নম্বর ইকুয়েশন বলো আর এইটাকে যদি তুমি ধরো 7 নম্বর বলো তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে ফর্ম ইকুয়েশন ইকুয়েশন 6 and 7 এই ওমেগা স্কয়ার বাই ভি স্কয়ারের জায়গায় তুমি 4 পাই স্কয়ার বাই ল্যাম্বডা স্কয়ার তুমি বসিয়ে দিতে পারবে d2 psi x by dx স্কয়ার প্লাস 4 পাই স্কয়ার বাই ল্যাম্বডা স্কয়ার ইনটু psi x দিস অ্যাকচুয়ালি ইকুয়াল টু তোমার 0 হলো। এটা ধরো তুমি 8 নম্বর ইকুয়েশন লিখে রাখলে। তাহলে এই যে 6 নম্বর ইকুয়েশন বা 8 নম্বর ইকুয়েশন যেগুলো আমি লিখেছি এইগুলো কিন্তু স্টিল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন। দেখো এখানে এর সঙ্গে কোনো কোয়ান্টাম মেকানিক্সের কোনো সম্পর্কই নেই। এই যে ইকুয়েশন গুলো লিখে এখানে কোয়ান্টাম মেকানিক্স এর জন্য কোনো স্পেশাল কিছু মানে যেটা ক্লাসিক্যাল মেকানিক্স এ ফলোড হয় না বা ক্লাসিক্যাল ওয়েভের ক্ষেত্রে ফলো হয় না এরকম কিন্তু কিচ্ছু নেই। তাহলে ইকুয়েশন 6 বা ইকুয়েশন 8 কিন্তু ইটস এ পিওরলি ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন। মানে দিস ইজ এ পিওরলি টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন এটা। আচ্ছা এবারে কোয়ান্টাম মেকানিক্সে আসছে। তা তুমি যখন এই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আনতে চাইছো তোমার স্টার্টিং পয়েন্টটা হবে বেসিক্যালি এই জায়গায়। এই ইকুয়েশন 8 থেকে তুমি বেসিক্যালি স্টার্ট করছো। দেখো ইকুয়েশন 8 এ না একটা জোর করে আমি একটা ওয়েভলেংথ জোর করে মানে একটা ন্যাচারালি একটা ওয়েভলেংথ ঢুকে গেল। এবারে এই যে ওয়েভলেংথটা সেই ওয়েভলেংথটা আমরা এতদিন শুধুমাত্র ওয়েভের জন্য ভাবতাম। এখন ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আমরা পড়েছি। তাহলে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে এই ওয়েভ লেন্থটা কিন্তু শুধুমাত্র যে ওয়েভের হতে পারে সেটা নয়। ওয়েভ লেন্থটা কিন্তু কোনটা ম্যাটার ওয়েভের ক্ষেত্রেও হতে পারে। তাহলে আমি এটা এবারে নেক্সট অ্যাজিউম করছি। উই নাও অ্যাজিউম এটা কিন্তু অ্যাজিউম করা। অ্যাজিউম দ্যাট দ্য ক্লাসিক্যাল wave equation is also satisfied by a matter wave। তাহলে ম্যাটার ওয়েভের জন্য তোমার এই ওই একই ইকুয়েশনটা ধরো তোমার ভ্যালিড থেকে যাচ্ছে। হ্যাঁ তাহলে এবার এই ম্যাটার ওয়েভের যখনই ভ্যালিড হয়ে গেল তখনই কিন্তু ওয়েভ লেন্থটাকে তোমার লিখতে ইচ্ছা করবে কত ল্যামডা ইকুয়াল টু পি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি। তাহলে ফ্রম ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ডুয়ালিটি ল্যামডাটা কত এইচ ওভার পি এটা। তাহলে দেন তুমি কি পেলে দেন equation 8 reduces to d2 psi x by dx square প্লাস দেখো 4 পাই স্কোয়ার ছিল বাই ল্যামডা স্কোয়ার তো ল্যামডা স্কোয়ার মানে এখানে এইচ স্কোয়ার বসিয়ে দাও এদিকে পি স্কোয়ার বসিয়ে দাও ইন্টু সাই এক্স দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0 বা অর d2 psi x by dx স্কোয়ার প্লাস
দেখো পি স্কোয়ার বাই এটা এইচ ক্রস স্কোয়ার হয়ে গেল, মানে 4π নিচে ভাগ করে দিলে এইচ ক্রস স্কোয়ার হয়ে গেল, এটা সাই এক্স, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। আচ্ছা এবারে দেখো তোমার d2 সাই এক্স বাই dx স্কোয়ার প্লাস, আচ্ছা এবারে তুমি দেখো এই মোমেন্টাম স্কোয়ারটাকে তুমি কেমন করে লিখতে পারো, যে যেহেতু টোটাল এনার্জিটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি যেটা বেসিক্যালি তোমার পি স্কোয়ার বাই টোয়াইস এম, সেটা কত হলো ই মাইনাস ভি হলো। তাহলে এখান থেকে পি স্কোয়ারটা হয়ে যাচ্ছে তোমার 2m ইন্টু ই মাইনাস ভি। হ্যাঁ, পি স্কোয়ারটা হচ্ছে 2m ইন্টু ই মাইনাস ভি। তাহলে দেখো এখানে যেটা দাঁড়াচ্ছে এই 2m ইন্টু ই মাইনাস ভি বাই এইচ ক্রস স্কোয়ার ইন্টু সাই এক্স, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু তোমার 0 হলো। মানে তুমি মোমেন্টামটাকে এনার্জির টার্মসে রিপ্লেস করে দিচ্ছ। পি স্কোয়ারটা হচ্ছে 2m ইন্টু ই মাইনাস ভি, তো এখানে পি স্কোয়ারের জায়গায় 2m ইন্টু ই মাইনাস ভি তুমি লিখে ফেললে এটা। আচ্ছা এবারে তুমি এক কাজ করো, মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম দিয়ে দুটোকে ভাগ করে দাও, গুণ করে দাও। তাহলে এইটা ডি টু সাই এক্স বাই ডিএক্স স্কোয়ার হয়ে গেল এইটা। আর এখানে 2m বাই এইচ কস স্কোয়ার বাদ চলে গেছে, তাহলে মাইনাস এখানে দেখো তোমার ই মাইনাস ভি ইন্টু সাই এক্স থাকছে, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে দাঁড়াচ্ছে কি না, মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু সাই এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস ভি ইন্টু সাই এক্সটা একদিকে রেখে দাও আর ডান দিকে ই ইন্টু সাই এক্সটাকে পাঠিয়ে দাও, বা তুমি লেখো মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার প্লাস ভি, ভিটা সাথে লিখছে এক্স এর ফাংশন, হ্যাঁ, ইন্টু সাই এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার ই ইন্টু সাই এক্স। দেখো এই এরকম একটা ইকুয়েশনে তুমি আলটিমেটলি পৌঁছালে। তো দেখো তাহলে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা ন্যাচারালি তোমার চলে এসছে। তাহলে এখানে অ্যাডিশনালি যে কাজটা আমি করলাম, যেটা অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল ওয়েভের জন্য তুমি করতে পারো না, সেটা হচ্ছে ওয়েভ লেন্থটাকে এইচ ওভার পি হিসেবে লেখা। তো ওয়েভ লেন্থটাকে এইচ ওভার পি হিসেবে লেখা, কারণ আমি ধরে নিচ্ছি যে ওই ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা ম্যাটার ওয়েভ, অর্থাৎ একটা পার্টিকেল সে অ্যাকচুয়ালি ওবে করে। পার্টিকেল যখন ওয়েভ করে তার করসপন্ডিং ওয়েভটা হচ্ছে, পার্টিকেল যখন ওবে করে তার করসপন্ডিং ওয়েভটা হচ্ছে ম্যাটার ওয়েভ, যে ম্যাটার ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ লেন্থ ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি। ল্যামডা জায়গায় তুমি এইচ ওভার পিটাকে বসালে, বসিয়ে তুমি কাজটাকে করলে, করে তুমি দেখো আলটিমেটলি এই জায়গায় পৌঁছে গেলে। মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কোয়ার প্লাস ভি ইন্টু সাই এক্স ইকুয়াল টু ই ইন্টু সাই এক্স, এটা। এটা হলো। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এই যে ইকুয়েশনটা পেলে, এই ইকুয়েশনটাই হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। দিস ইজ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। ঠিক আছে, দেখো এই যতটুকু করলাম, দেখো তো কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়েছে নাকি, আমাকে বলো, বুঝতে কিছু অসুবিধা হলে বলো। বলো, হয়েছে? দেখছো তো, মানে কোথাও কি কোনো প্রবলেম হলো, মানে কোনো একটা কিন্তু মানে মনে হচ্ছে না যে ন্যাচারালি চলে এলো, কিন্তু একটা কিন্তু মাথায় রেখো যে এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে ঠিক ডিরাইভ করলাম এটা ঠিক বলা যায় না। তাহলে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে যদি শ্রোডিঞ্জার ইকুয়েশনকে ডিরাইভ করা যায়, তাহলে তো ওটা নতুন কি ইকুয়েশন হলো, তো ফান্ডামেন্টাল আলাদা হলো না, তাই না? মানে বেসিক্যালি কিন্তু আমি যেটা করেছি, এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু আমি একটা অ্যাজাম্পশন ঢুকিয়ে দিয়েছি। এই যে ডি ব্রগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, সেখান থেকে ওয়েভ লেন্থ ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি এটাকে জাস্ট বসিয়ে দিয়েছি। মানে
আমি এই পর্যন্ত যেটা করেছিলাম সেই পর্যন্ত তোমার ঠিক ঠিক করে ডেরিভেশন, কিন্তু এইখানে ল্যামডাকে যে এইচ ওভার পি বসিয়ে দেওয়া, ইটস এ কাইন্ড অফ পস্টুলেট। এই পস্টুলেটটাকে ঢুকিয়ে দিই, এখানে শোরিঞ্জার ইকুয়েশন কেউ যদি বলে ডিরাইভ শোরিঞ্জার ইকুয়েশন, এরকম ঠিক হয় না। তুমি অ্যাটমোস্ট যেটা বলতে পারো যে শোরিঞ্জার ইকুয়েশনটা তুমি জাস্ট মানে করছো, মানে কি বলবো, মানে শোরিঞ্জার ইকুয়েশনটা কিভাবে আসছে তুমি জাস্ট সেটা একটু বোঝার চেষ্টা করছো আর কি। শোরিঞ্জার ইকুয়েশনের ডেরিভেশন হয় না, শোরিঞ্জার ইকুয়েশনের জেনেসিসটা কিরকম ভাবে আসছে তার একটা মানে একটা লজিক্যাল একটা মানে প্রোগ্রেস আর কি, আমরা সেইটুকু অ্যাটমোস্ট বলতে পারি। হুম, বলো। ঠিক আছে, কেউ কোনো কথা বলছো না কেন, বলো। কে হয়েছে? কোনো অসুবিধা নেই তো? আচ্ছা আচ্ছা, এইটা হলো টাইম ইন্ডিপেন্ডেন্ট শোরিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন, আর অবশ্যই তো কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে হচ্ছে। আচ্ছা, এবারে যদি তুমি এটাকে থ্রি ডাইমেনশনে যাও, আচ্ছা থ্রি ডাইমেনশনে স্টার্টিং পয়েন্টটাই পাল্টে যাচ্ছে তোমার। থ্রি ডাইমেনশনে প্রথমেই যে স্টার্টিং পয়েন্টটা, যেটা ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন দিয়ে তুমি স্টার্ট করেছিলে, ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন দিয়ে তুমি স্টার্ট করেছিলে, হুম, তো ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন, হ্যাঁ, দেখো এইটা হচ্ছে যেটা ডেল টু বাই ডেল টু, মানে যেটা ওয়ান ডাইমেনশনে কি ছিল, ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার ছিল, সেটাকে তোমাকে লিখতে হবে এই ডেল স্কোয়ার ইউ, এটা হচ্ছে ওয়ান ওভার ভি স্কোয়ার ইন্টু ডেল টু ইউ বাই ডেল টি স্কোয়ার। আচ্ছা, এখন নাও ডেল স্কোয়ারটা, এটা অনেক সময় বলা হয় ল্যাপ্লেসিয়ান অপারেটর, সেটা বেসিক্যালি ডেল ডট ডেল হয়। আচ্ছা, ডেলটা কি না, আই ইন্টু ডেল ডেল এক্স প্লাস জে ইন্টু ডেল ডেল ওয়াই। আচ্ছা, এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর, এগুলো সব আই জে কে, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর এমনিতে ক্যাপ দিয়ে লেখে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে না অপারেটর গুলো ক্যাপ দেওয়া হয় বলে আমি এখানে ইউনিট ভেক্টর গুলোকে ভেক্টর সাইন দিয়ে লিখছি, প্লাস কে ইন্টু ডেল ডেল জেড এইটা, তার সঙ্গে ডট প্রোডাক্ট হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড এইটা। এটা ডট প্রোডাক্ট করলে কি হবে, এটা ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার হলো, প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার হলো, প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার হলো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার এই কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাপ্লেসিয়ান অপারেটরটা হচ্ছে এরকম ফর্ম দাঁড়াচ্ছে। আর ইউটা এখন এইটা বেসিক্যালি তো পজিশন এবং টাইমের ফাংশন, তো কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি লিখতে পারো এটা হচ্ছে এক্স ওয়াই জেড এবং টাইমের ফাংশন এইটা। তাহলে এবারে তুমি ওই অ্যাজ ইউজুয়াল রাইট ইউ, যেটা এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন ছিল, সেটা একটা পেস ডিপেন্ডেন্ট পার্ট বা স্পেশিয়াল অ্যামপ্লিটিউড সাই এক্স ওয়াই জেড ইন্টু এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এইরকম ভাবে লেখো।
এইটাকে এবার এই ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলে কি দাঁড়াবে, মানে এইটা ধরো এটা যদি তোমার একটা ইকুয়েশন হয়, নাম্বারিং গুলো সব দেওয়া তো বন্ধই করেছি, 9 নম্বর, এটা হচ্ছে 10 নম্বর ইকুয়েশন বা কিছু, এটা ধরো 11 নম্বর ইকুয়েশন, এটা ধরো তুমি 12 নম্বর বললে, আচ্ছা এটা 12, এটা ধরো 13, হ্যাঁ, তাহলে এবারে 12 নম্বর 13 নম্বর গুলো 11 নম্বর তুমি বসিয়ে দিলে একই রকম করে আর কি, ঠিক আছে। তাহলে বসিয়ে দিলে ফাইনালি তুমি কি পাবে, ওই একদম একই রকম করে, হ্যাঁ, মানে ইউটাকে এইরকম ভাবে লিখেছো তুমি, সেখান থেকে তুমি এই ডেল টু বাই ডেল এক্স স্কয়ার, ডেল টু বাই ডেল ওয়াই স্কয়ার বাই ডেল টি, মানে এগুলো তুমি বের করবে, হ্যাঁ, তারপরে তোমার ঠিক একই রকম করে ডান দিকটায় হচ্ছে ডেল টু ইউ বাই ডেল টি স্কয়ারকে বের করবে, করে বসাবে, বসিয়ে সে আলটিমেটলি এটা দাঁড়াবে ফর্ম ইকুয়েশন, মানে দিস আলটিমেটলি গিভস আর কি, সেটা লিখে দিচ্ছে একদম একই অ্যাপ্রোচ, গিভস কি মাইনাস এইচ ক্রস স্কয়ার বাই টোয়াইস এম ডেল স্কয়ার প্লাস ভি ইন্টু সাই ইকুয়াল টু ই ইন্টু সাই, বা অ্যাকচুয়ালি আগে এইটা লেখা ভালো, তাহলে যদি থ্রি ডাইমেনশনাল কার্টিক্যান কোঅর্ডিনেট সিস্টেমে করে মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম, এই ধরো ডেল টু বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কয়ার, এইটা প্লাস পোটেনশিয়াল এনার্জিটা, এটা ইউজুয়ালি এক্স ওয়াই জেড এর ফাংশন করে, সাইটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন ইকুয়াল টু ই সাই এক্স ওয়াই জেড, এইটা হবে। তাহলে আলটিমেটলি তুমি এই 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 জায়গাটায় এসে পৌঁছাচ্ছ, ঠিক আছে। এটা তাহলে এইটা হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন থ্রি ডাইমেনশন, এবং পুরোটাই হচ্ছে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, ঠিক আছে, কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আর এটাকে শর্ট হ্যান্ড নোটেশনে লেখে এইরকম করে মাইনাস এইচ ক্রস স্কয়ার বাই টোয়াইস এম, তুমি ডেল স্কয়ার প্লাস ভি ইন্টু সাই ইকুয়াল টু ই ইন্টু সাই, যেখানে এই যে পার্টটা ডেল টু বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কয়ারটা, সেটা বেসিক্যালি ডেল স্কয়ার অপারেটর বা ল্যাবলেশিয়ান অপারেটর হিসেবে লিখছো এইটা, অর এটাকে অনেক সময় না এইরকম ভাবে লেখে এইচ সাই ইকুয়াল টু ই সাই, মানে একদম শর্ট করে যদি তোমাকে শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখতে হবে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে লিখতে হয়, তাহলে তুমি লিখবে হচ্ছে এইরকম ভাবে এইচ সাই ইকুয়াল টু ই সাই, ঠিক আছে। যেখানে এই যে এইচটা, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস এইচ ক্রস স্কয়ার বাই টোয়াইস এম ডেল স্কয়ার প্লাস ভি, এটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান অপারেটর, দিস ইজ দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর, ঠিক আছে। তো দেখো তাহলে আমরা ওই ওয়ান ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশনের শ্রোডিঞ্জার ইকুয়েশন গুলো কেমন করে এলো সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখলাম, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কমফোর্টেবল বলে আমরা এইরকম ভাবে লিখলাম। এবারে ওই জন্য এইচ সাই ইকুয়াল টু ই সাই, বা এইচটাকে মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডেল স্কয়ার প্লাস ভি, এইরকম ভাবে তুমি লিখেছো, ভিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবার এই ল্যাবলেশিয়ান অপারেটর যেটা, মানে ডেল স্কয়ার অপারেটরটা, এটা কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ডেল টু বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কয়ার বা ডেল টু বাই ডেল জেড স্কয়ার হয়। কিন্তু যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যাও তখন কিন্তু ল্যাবলেশিয়ান অপারেটরটা পাল্টে যায়, মানে এই যে জিনিসটা, এই যে জিনিসটা, এইটা তো আমি এইরকম ভাবে লিখে দিচ্ছি ডেল টু বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কয়ার। এটা এটা কার জন্য সত্যি, এটা হচ্ছে তোমার কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটা কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে সত্যি থ্রিডিতে। আর এবারে এইটাই যদি কেউ স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যায়, কারণ আমরা আগের দিনে যে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের যে ফার্স্ট ক্লাসটা দিয়েছিলাম, সেটা সবাই করোনি, মানে কয়েকজন করেছো নিশ্চয়ই, এমএসসি খেলারা করেছো। সেখানে দেখবে যে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য যখন শ্রোডিঞ্জার ইকুয়েশনে লেখা হয়েছে তখন এই কার্টিজিয়ানে লেখাই হয়নি, যখন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লেখা হয়েছে তখন এই ডেল স্কয়ার অপারেটর হচ্ছে তোমার, মানে এটা আসলে
মানে এমনিতে দেখো তোমার এই মানে তুমি এইটাকে কার্টিগ্যান থেকে পোলারে যে টোটাল ট্রান্সফরমেশনটা, কার্টিগ্যান থেকে পোলারের ট্রান্সফরমেশনটা তুমি কিন্তু এক্স্যাক্টলি করতে পারো। তার জন্য একটুখানি অঙ্কের ব্যাকগ্রাউন্ড লাগবে, কিন্তু ওই ওই ডেরিভেশনের জায়গাটা আমরা ম্যাথামেটিক্স এর মধ্যে অলরেডি করিয়েছি। সবাই হয়তো সেই ক্লাসগুলোকে করতে পারোনি। হ্যাঁ, তুমি করলে তুমি কিন্তু মানে কি বলবো, হয়ে যাবে আর কি এ করে। মানে এবারে আমি কিছু কিছু জিনিস দেখবে এই তোমাদের সময় বাঁচানোর জন্য ইত্যাদির জন্য আমি এমনি জাস্ট লিখে দেবো, ঠিক আছে? জাস্ট এমনি লিখে দিলাম, কিন্তু সেটা কোথা থেকে এলো তার কিন্তু তার আমি ব্যাপারটা পুরোটা জানি বা বইয়ের মধ্যে পরিষ্কারভাবে করা আছে, বা সময় একটু সময় দেবে, এগুলো আমরা করেও দিচ্ছি। এই যে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার বা ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার বা ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, যেটাকে ল্যাবলিয়েশন অপারেটরটা কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে বলা আছে। এবার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে গেলে সেটা হয়ে যায় কত না, তোমার এই 1/r², ধরো ডেল ডেল r² ডেল ডেল আর, এইটা প্লাস 1/sin θ ডেল ডেল থিটা sin θ ডেল ডেল থিটা প্লাস 1/sin² θ ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার। এইটা তাহলে এইটা হচ্ছে তোমার স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাবলিয়েশন অপারেটরের ফর্মটা। 1/r², এটা সবের সাথে থাকবে, ডেল ডেল r² ডেল ডেল আর প্লাস 1/sin θ ডেল ডেল থিটা sin θ ডেল ডেল থিটা প্লাস 1/sin² ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার। এইটা ঠিক আছে? তাহলে যদি তুমি করো মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কখন সোলিঞ্জার ইকুয়েশন লিখতে চাও, তাহলে -h² যেমন আছে তেমন থাকবে, ডেল স্কোয়ার অপারেটরের জায়গায় এই পুরো জিনিসটা থাকবে। পোটেনশিয়াল এনার্জি যে পার্টটা, পোটেনশিয়াল এনার্জি পার্টটা এখন আর এক্স ওয়াই জেড এর ফাংশন না, ওটাকে তোমার আর এর ফাংশন বা আর থিটা ফাই এর ফাংশন হিসেবে তোমাকে লিখতে হবে। আর সাইটা হচ্ছে এখানে যেমন সাই এক্স ওয়াই জেড লেখা হয়েছে, সাইটাকে সাই আর থিটা ফাই লিখতে হবে করে সাই আর থিটা ফাই। দেখবে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম তো তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে করতে হয়। তখন দেখবে এইটা দিয়ে অ্যাকচুয়ালি করা হচ্ছে। মানে ধরো আমি যদি ফর হাইড্রোজেন অ্যাটম বলি, ধরো ফর হাইড্রোজেন অ্যাটম ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি হবে না, -h² বাই, এখানে কিন্তু মাসটার জায়গায় রিডিউস মাস হয়ে যায়। হ্যাঁ, মানে মিউটা হচ্ছে তোমার মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু মাস অফ দ্য নিউক্লিয়াস বাই মাস অফ দ্য ইলেকট্রন প্লাস মাস অফ দ্য নিউক্লিয়াস। এইটা হচ্ছে তোমার রিডিউস মাস। তারপরে যেমন আছে 1/r² ডেল ডেল r² ডেল ডেল আর প্লাস 1/sin θ ডেল ডেল থিটা sin θ ডেল ডেল থিটা প্লাস 1/sin² θ ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার। এইটা আজ এবারে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে -z² বাই হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে -z² বাই 4πε0r। এইটা এবারে বড় থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ওয়েভ ফাংশনটা আর থিটা ফাই এর ফাংশন, দিস শুড বি ইকুয়াল টু এনার্জি ইন্টু সাই আর থিটা ফাই। দেখো তাহলে এবারে যারা অ্যাটমিক স্ট্রাকচার পড়বে, আসলে ব্যাপারটা প্রবলেমটা কি, যে তোমার অ্যাটমিক স্ট্রাকচারটা আছে হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারে, যেখানে কিন্তু হাইড্রোজেন অ্যাটমের জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন আছে, সেখান থেকে ওয়েভ ফাংশন যেগুলোকে অরবিটাল বলা হয় সেটা আছে, অরবিটাল থেকে বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন সব আছে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সটা পড়ানো হয় তার অনেক পরে। তাহলে কোয়ান্টাম মেকানিক্স কিছু না জেনে, মানে ক্লাস 11 এর বইয়েও তোমার এই টাইপের ইকুয়েশন লেখা আছে, অরবিটাল হ্যানা ত্যানা এইসব বলা আছে আর কি। সেগুলো মানুষের পক্ষে বোঝা সম্ভব না, কিন্তু আমরা জাস্ট একটুখানি বোঝার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি শ্রোডিঞ্জার ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে আমরা মূলত এখন আলোচনা করছি। হ্যাঁ, সেখানে তার নরমাল স্ট্রাকচারটা এইচ সাই ইকুয়াল টু ই সাই, যেখানে এইচটা হচ্ছে -h² ডেল স্কয়ার প্লাস ভি। এই ডেল স্কয়ার পার্টটা সেইটা কার্টিজিয়ান বা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বিভিন্ন রকমের হচ্ছে, আর পোটেনশিয়াল এনার্জিটা সেটা পজিশনের ফাংশন। কার্টিজিয়ানে হলে সেটা সাধারণত সেটা এক্স বা এক্স ওয়াই বা এক্স ওয়াই জেড এর ফাংশন হবে, আর এটা পোলারে হলে ওটা আর বা আর থিটা বা আর থিটা ফাই এর ফাংশন হবে। এটা ঠিক আছে? দেখো বোঝা গেল?
ঠিক আছে তো? নেক্সট পেজটা ঠিক আছে, হচ্ছে ঠিক আছে তো? হ্যাঁ স্যার, বলি স্যার এমএন কি নাম্বার মূলের উপর কি কি হচ্ছে? এমই এমই ইন্টু এমএন? হ্যাঁ, এটা হচ্ছে হাইড্রোজেনের তোমার ইলেকট্রনের মাস, আর এম এনটা হচ্ছে নিউক্লিয়াসের মাস। এমই হচ্ছে মাস অফ ইলেকট্রন, আর এম এনটা হচ্ছে তোমার মাস অফ নিউক্লিয়াস। মানে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক যে সিস্টেম আর কি, হাইড্রোজেন অ্যাটম, তার জন্য তো শ্রোডিঞ্জার ইকুয়েশন তুমি লিখছো। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে, তাহলে নিউক্লিয়াসের মাস যদি তোমার এম এন হয়, ইলেকট্রনের মাস যদি এমই হয়, তাহলে এমই এম এন বাই এমই প্লাস এম এন, যেটাকে রিডিউস মাস বলা হয়। হ্যাঁ, এইখানে এই মাসের জায়গায় তোমার রিডিউস মাসটা বসে আর কি। ঠিক আছে, হলো। আচ্ছা, এবারে যেটা হচ্ছে তোমার ওয়েভ ফাংশন নিয়ে, এখানে এবার দু চারটে কথাবার্তা বলে দিই। ওয়েভ ফাংশন, তাহলে এবারে এই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বা যা নর্মাল শ্রোডিঞ্জার ইকুয়েশন, তার যে সলিউশনটা সেটাই বেসিক্যালি ওয়েভ ফাংশন। তার মানে ওয়েভ ফাংশন কি না, এক কথায় হচ্ছে ওয়েভ ফাংশন আর দ্য সলিউশনস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। আমরা এখন টাইম ডিপেন্ডেন্ট পার্টটাকে মাথা ঘামাবো না, মানে শ্রোডিঞ্জার ইকুয়েশন মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন নিয়ে কথাবার্তা বলতে। তাহলে ওয়েভ ফাংশন আর দ্য সলিউশনস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে যদি আমি 1D তে দেখি যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, ভয়েসটা মিউট, হ্যাঁ বলো। ভয়েসটা স্যার মিউট করে দিন। ভয়েসটা হ্যাঁ এখন শোনা যাচ্ছে? ওয়েভ ফাংশন আর দ্য সলিউশনস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। হ্যাঁ, তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন হচ্ছে তোমার বেসিক্যালি ওয়েভ ফাংশন। তুমি যদি ওয়ান ডাইমেনশনাল সিচুয়েশনটাকে দেখো, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এরকম বেশ সিম্পল দেখতে, মাইনাস এইচ কস স্কয়ার বাই টুয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কয়ার প্লাস ভি সাই এস ইকুয়াল টু ই সাই এ। আর এবার কেস টু কেস পোটেনশিয়াল এনার্জিটা ডিফার করবে, কিন্তু ওয়েভ ফাংশনটা তোমার ডিফার করবে। তাহলে বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা আলাদা, কিন্তু বেসিক্যালি সেটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন এটা। আচ্ছা, এটা হচ্ছে ওয়েভ ফাংশন আর দ্য সলিউশনস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। আচ্ছা, এবারে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইজ এ linear second order TIFFEREN হ্যাঁ, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যে লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি হয়, তাহলে যেটা ইম্পর্টেন্ট যে ইফ, একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, ইফ সাই ওয়ান অ্যান্ড সাই টু আর সলিউশনস অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, দেন time independent Schrodinger equation with energy E, with energy E, then their arbitrary linear combination psi, যেটা বেসিক্যালি C1 psi 1 plus C2 psi 2 is also a solution of time independent Schrodinger equation with the same energy E। এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম, তুমি মনে রাখবে। যে কোনো একটা লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে এটা সত্যি,
একটা লিনিয়ার ইকুয়েশন তুমি দেখবে যে 11-12 যখন সলিউশন করতে, হ্যাঁ, তুমি ধরো দুটো সলিউশন পেলে, একটা হচ্ছে তোমার সাই 1 একটা সাই 2, তাদের জেনারেল সলিউশনটাকে লিখতে না C1 সাই 1 + C2 সাই 2। তবে এরকম তুমি 11-12 করেছো, কিন্তু যেহেতু লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে এটা সবসময় লিখতে পারা যায়। সাই 1 সাই 2 যদি সলিউশন হয় তাহলে তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন এটা সলিউশন হবে। এবং এইখান থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন রিপ্রেজেন্ট দ্য সেম স্টেট। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন represent the same state। হ্যাঁ, linearly dependent functions represent the same state। এইটা মানে মানে বেসিক্যালি ধরো একটা সরিঞ্জার, মানে আমি জাস্ট মানে দেখবে যে আমি আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট নিয়ে পরে আবার ভালো করে কথাবার্তা বলবো। ধরো একটা ফাংশন আছে সাই, তাকে যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে, একটা ফাংশনের সঙ্গে কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে তার একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন দিল। দেখবে সাইটা যদি শোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে কনস্ট্যান্ট টাইম সাইটাও কিন্তু শোডিঞ্জার ইকুয়েশনকে একই রকম ভাবে স্যাটিসফাই করবে এবং একই এনার্জি দেবে। সেই জন্য মানে যে কোনো একটা ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে দেওয়া মানে হচ্ছে ফাংশনটা পাল্টে গেল সেরকম না। তাহলে এই ধরনের ফাংশনগুলো তারা বেসিক্যালি সেম স্টেট রিপ্রেজেন্ট করে। লিনিয়ার ডিপেন্ডেন্ট ফাংশনগুলো তোমার সেম স্টেট রিপ্রেজেন্ট করবে এইটা। আচ্ছা, এবারে ওয়েভ ফাংশনস কিন্তু ইন জেনারেল কমপ্লেক্স। ওয়েভ ফাংশনস আর ইন জেনারেল কমপ্লেক্স, মানে এখানেই বুঝতে পারবে ধরো এই যে সাই সমান C1 সাই 1 + C2 সাই 2 হলো, তুমি যদি দাবি করতে যে সাই 1 সাই 2 তার রিয়েল, এবারে কম্বাইনিং কোএফিসিয়েন্ট C1 এবং C2 তুমি চাইলে একটাকে 1 ধরতে পারো, একটাকে I ধরতে পারো, যেখানে আইটা হচ্ছে √−1। সেখান থেকে তুমি বলে দিতে পারছো যে তোমার ওয়েভ ফাংশনগুলো ইন জেনারেল কমপ্লেক্স। একটা স্পেশাল কেসে রিয়েল হতে পারে, কিন্তু ওটা ইন জেনারেল কমপ্লেক্স। আর এবার ওয়েভ ফাংশন ইন জেনারেল কমপ্লেক্স হয়, ওয়েভ ফাংশন অ্যালোন function psi alone cannot be associated to any measurable quantity। এটা কোনো একটা মেজারেবল কোয়ান্টিটির সঙ্গে তুমি এটাকে অ্যাসোসিয়েট করতে পারবে না। কিন্তু সাই স্টার সাই বা সাই মডিউলাস স্কয়ার, এইটা কিন্তু এটা ইজ রিয়েল অ্যান্ড নন নেগেটিভ। সাই স্টার সাই, যেটা সাই মডিউলাস স্কয়ার, এটা কিন্তু রিয়েল হচ্ছে এবং নন নেগেটিভ হচ্ছে। তাহলে দিস ক্যান হ্যাভ এ physical significance or can be associated to a measurable quantity। ওয়েভ ফাংশন একা একা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে তাকে তুমি অ্যাসোসিয়েট করতে পারবে না, কারণ এটা ইন জেনারেল কমপ্লেক্স বলে। কারণ ফিজিক্যাল কোয়ান্টিটি বা মেজারেবল কোয়ান্টিটি গুলো সবসময় কিন্তু তোমার এ হয়, মানে রিয়েল হয় এটা। এবং সেটা কিভাবে অ্যাসোসিয়েটেড হচ্ছে না, বলা হচ্ছে যে সাই স্টার সাই বা সাই মডিউলাস স্কয়ার represents the probability density at a point। তাহলে সাই স্টার সাই হচ্ছে সেখানে প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট। এইটাকে বলা হচ্ছে তোমার বর্নস, এটা বিজ্ঞানী ম্যাক্স বর্ন বলেছিলেন, সেখানে বর্নস probabilistic or statistical interpretation of wave function। ঠিক আছে, এটা হচ্ছে বর্নস প্রবাবিলিস্টিক অর স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। এটা ঠিক আছে, এটা হচ্ছে বর্নস প্রবাবিলিস্টিক অর স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। ঠিক আছে,
আচ্ছা, এবারে এইটা যখন তুমি বলে দিলে তখন তোমার সাই সম্বন্ধে কতগুলো রেস্ট্রিকশন চলে এলো। দেখো এইখানে যে ডেফিনেশনে যেটা বলা হয়েছে, এই যে ওয়েভ ফাংশন আর সলিউশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন, তাহলে এই শ্রোডিঞ্জার ইকুয়েশন তুমি দেখেইছো একটা সেকেন্ড ডেরিভেটিভ ইনভলভ আছে। সেকেন্ড ডেরিভেটিভ যদি ইনভলভ থাকে, মানে সেকেন্ড ডেরিভেটিভ যদি এক্সিস্ট করতে হয়, তো ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হবে। আর ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করবে তখনই যখন ওয়েভ ফাংশনটা কন্টিনিউয়াস। তার মানে ওয়েভ ফাংশন যেহেতু বাই ডেফিনেশন শ্রোডিঞ্জার ইকুয়েশন সলিউশন, শ্রোডিঞ্জার ইকুয়েশন যেহেতু একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার মানে ওয়েভ ফাংশন এবং তার ফার্স্ট ডেরিভেটিভ অবশ্যই কন্টিনিউয়াস। আর এইখানে যখন তুমি বলে দিলে যে প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশনে যখন তুমি বলে দিচ্ছ যে সাই মডিউলাসের স্কোয়ারটাকে প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে, তাহলে প্রবাবিলিটি ডেনসিটি অবশ্যই হচ্ছে ফাইনাইট হবে এবং সিঙ্গেল ভ্যালুড হবে। এই যে জায়গা থেকে তুমি অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশন পেয়ে গেলে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? ওয়েভ ফাংশনের অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া পেলে। অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশন তুমি পাচ্ছ। সেটা কি না, ওই যে ফাইনাইট হতে হবে, সিঙ্গেল ভ্যালু হতে হবে, আর ওখানে হচ্ছে কন্টিনিউয়াস হতে হবে, তার ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হতে হবে। তাহলে উইদিন দ্য গিভেন ডোমেইন, এক নম্বর সাই মাস্ট বি ফাইনাইট, সাই মাস্ট বি সিঙ্গেল ভ্যালুড, সাই মাস্ট বি কন্টিনিউয়াস, সাই ডিসাইড ফার্স্ট ডেরিভেটিভ মাস্ট বি কন্টিনিউয়াস। তাই চারটে ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাইড হয় তবেই ফাংশনটা কোয়ান্টাম মেকানিক্যালি তোমার অ্যাকসেপ্টেবল হবে। তাহলে উইদিন দ্য, মানে যে উইদিন দ্য গিভেন ডোমেইন সাই মাস্ট বি ফাইনাইট, সাই মাস্ট বি সিঙ্গেল ভ্যালু, সাই মাস্ট বি কন্টিনিউয়াস, ডিসাইড দিয়ে মাস্ট বি কন্টিনিউয়াস। তাহলে এই চারটে তোমার অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে এটা। তাহলে এইখান থেকে তুমি জাস্ট ফাইনালি এটা বলতে পারছো, ফাইনালি তুমি পস্টুলেট ওয়ানটা স্টেটমেন্টটা দিতে পারছো। তাহলে postulate 1 of quantum mechanics, দেখো তুমি এখন পর্যন্ত যা যা করেছো সেইগুলোকে যদি একখানে সামারাইজ করো, তাহলে তুমি postulate 1 এর স্টেটমেন্টটাকে পেয়ে যাচ্ছ। সেটা কি হচ্ছে না, any state of a quantum particle any state of a any state of a quantum particle is described by a function psi, which is finite, single valued, continuous with its continuous first derivative. Any state of a quantum particle is described by a function psi which is finite, single valued, continuous with its continuous first derivative. Psi is called the wave function or state function. Psi has an important property that
psi star psi equal to psi modulus square represents the probability density at a particular point এটা probability density represent করছে এইটা। আর তার সঙ্গে অ্যাডিশনাল একটা জিনিস যেটা আমরা এখন আলোচনা করিনি, যে এভরিথিং অ্যাসোসিয়েটেড টু দ্য পার্টিকেল, everything associated to the particle can in principle be obtained everything associated to the particular state of a particle can in principle be obtained from the wave function, so from this wave function. এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি পস্টুলেট 1 এর স্টেটমেন্ট। দেখো ফার্স্ট প্যারাগ্রাফে যে কথাগুলো বলা হয়েছে সে কথাগুলো আমরা আগে অলরেডি আলোচনা করে নিয়েছি। এই যে পরের যে পার্টটা, সেই পরের পার্টটা এভরিথিং অ্যাসোসিয়েটেড টু দ্য পার্টিকুলার স্টেট অফ এ পার্টিকেল ক্যান ইন প্রিন্সিপল বি অবটেইনড ফ্রম দিস ওয়েভ ফাংশন আর কি। হ্যাঁ, এই যে পার্টটা, এই পার্টটা তোমার আস্তে আস্তে পরিষ্কার হবে। আমরা যখন ধরো এরপরে তোমার বিভিন্ন অ্যাপ্লিকেশনস গুলো করবো, পার্টিকেলের বক্স প্রবলেম করব, রিজিড রোটার প্রবলেম করব, হারমোনিক অসিলেটর প্রবলেম করব, হাইডিং অ্যাটম প্রবলেম করব, তখন তুমি বুঝতে পারবে যে কোনো একটা পার্টিকুলার সিস্টেমে যদি ওয়েভ ফাংশন জানো তাহলে সেই ওয়েভ ফাংশন থেকে তুমি অ্যাকচুয়ালি সবকিছু বের করে নিতে পারছো আর কি। এবারে কি করে বেরগুলো করবে সেগুলো তো আলাদা কথা, সেগুলো তোমাকে আর একটুখানি অঙ্ক টঙ্ক কষে টসে দেখতে হবে, কিন্তু সবকিছু এখান থেকে অ্যাকচুয়ালি করতে পারা যায়। ঠিক আছে, এটা তোমার মাথায় রাখতে হবে। হ্যাঁ, এভরিথিং অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিকেল to the particular state of a particle can in principle be obtained from this wave function. দেখো ঠিক আছে, তাহলে কানেকশনটা বুঝতে পারা গেল তো, জেনেসিস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন, এবং সেইখান থেকে কেমন করে তোমার পস্টুলেট 1টা আসছে এবং সেখান থেকে ওয়েভ ফাংশন নিয়ে আমি কি সব কথাবার্তা বললাম। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, বলে আপনারটা স্যার 1 ঘন্টার বেশি রেকর্ডিং হয়? হ্যাঁ এখন হচ্ছে তো, এখন আবার 1 ঘন্টা হয়ে গেছে ওইখানে। হ্যাঁ এখন ঠিক আছে, আমি এখন 1 ঘন্টাই পড়াবো, তোমাদের একটু পরে আবার ক্লাস আছে। সেটা হচ্ছে তাহলে আমরা আজকে এই পর্যন্ত করলাম। নেক্সট ক্লাসে আমাদের যেটা করব এখান থেকে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে কিছু ফিউ এক্সাম্পলস অফ কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশনস। আচ্ছা, এইটা হচ্ছে অফলাইনে তোমাদের করিয়ে দিয়েছি, যাদের করাইনি আর কি, হ্যাঁ তাদের জন্য আমি তোমার মানে যাদের করিয়ে দিয়েছি অফলাইনে, আর যাদের করাইনি তাদের আমি করসপন্ডিং ভিডিও দিয়ে দেবো এটা। আর যে কাজটা আমরা করব এরপরে কতগুলো কনসেপ্ট আমাকে ইন্ট্রোডিউস করতে হবে, ফিউ ইম্পর্টেন্ট কনসেপ্টস নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। তার মধ্যে তোমার ধরো নর্মালাইজেশন আছে, অর্থোগোনালিটি আছে, অর্থ নর্মালিটি আছে, হ্যাঁ নর্মালাইজেশন, অর্থোগোনালিটি, অর্থ নর্মালিটি, লিনিয়ারলি ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এটা নিয়ে আলোচনার জায়গা আছে। আচ্ছা, ডিজেনারেসি নিয়ে কথা আছে, এগুলো এই কতগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট যেগুলো সব ওয়েভ ফাংশনের সঙ্গে এগুলো অ্যাসোসিয়েটেড। এই যে কনসেপ্টগুলোর কথা বলছি এই কনসেপ্টগুলো কিন্তু ওয়েভ ফাংশনের সাথে অ্যাসোসিয়েটেড আর কি। হ্যাঁ, সেইগুলো একটুখানি আমরা নেক্সট দিন
আলোচনা করবো আর কি, হ্যাঁ? তাহলে পস্টুলেট 1 রিলেটেড যে আলোচনাটা সেটা আমাদের হয়ে যাবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। তাহলে এন্ড অফ লেকচার। দাঁড়া একটুখানি, এখন যেও না। হ্যাঁ, এক সেকেন্ড আমি এটাকে ঠিক করে দিই, তারপর বলছি।